আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ নিয়ে তোমরা অনেক টেনশনে আছো, বিশেষ করে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফগুলো তোমরা কিভাবে পড়বে, কিভাবে শিখবে, কোনো টেকনিক আছে কিনা, কোনো ফরম্যাট আছে কিনা, এটা নিয়ে তোমরা খুঁজতে থাকো এবং মেসেজ করতে থাকো। তোমাদের উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ, ফরম্যাট টেকনিকের অভাব নেই, বাট রিলায়েবল ফরম্যাট এবং টেকনিক লাগবে। যে টেকনিক অথবা ফরম্যাট ফলো করলে তুমি ভালো মার্ক পাবে। হ্যাঁ, তোমাদের সাথে এমন একটা ফরম্যাট বা টেকনিক নিয়ে আলোচনা করব, যেই টেকনিকটা তোমার যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফের নাম দিয়েই তুমি মুখস্থ করে ফেলতে পারবে। হ্যাঁ, এমন একটা ফরম্যাট তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, ভালো করার জন্য বা ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই ওই যে প্যারাগ্রাফটি আসবে ওই প্যারাগ্রাফের সাথে রিলেটেবল জিনিস লিখতে হবে। আর যদি রিলেটেবল না লিখো তাহলে কিন্তু ভালো মার্ক পাবা না। সো আমি তোমাদেরকে আর কথা না বাড়িয়ে নিয়ে যাব আমাদের মূল আলোচনায়। দেখো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের তিনটা অংশ তোমাকে মাথায় রাখতে হবে। শুরুতে একটা ইন্ট্রো আসবে, মাঝখানে তোমার মেইন কথা মানে বডিতে মেইন কথা থাকবে, অ্যান্ড দেন কনক্লুশন। এই তিনটা পার্টে তুমি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখবা, বাট একটা প্যারাই লিখবা। খেয়াল রাখবা, প্যারাগ্রাফে কোনো প্যারা নাই, মানে শুরুটা যেভাবে করবা শেষটাও কি একভাবে লিখা শুরু করছো, তো একবারে শেষে এসে ফুল স্টপ। বাট এখানে ধরো তুমি 3 লাইন লিখলা, আবার শুরু করলা 3 লাইন লেখার পরে, এভাবে লেখা যাবে না। হ্যাঁ, ঘটনা তুমি বর্ণনার ক্ষেত্রে ইন্ট্রোটা মাথায় রাখতে হবে, মেইন জিনিস মাথায় রাখতে হবে, অ্যান্ড দেন কনক্লুশন মাথায় রাখতে হবে। বাট মাথায় রাখতে হবে যে এক প্যারায় লিখতে হবে। কীভাবে লিখতে হবে? এক প্যারায়। সো তোমাদেরকে জাস্ট একটা ফরম্যাট দিব, এই ফরম্যাটটা আশা করি তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। প্রথমে কিভাবে শুরু করবা এটার একটা টেকনিক দিয়েছি, চাইলে তুমি এইভাবে লিখতে পারো, অথবা বিকল্প কিভাবে শুরু করতে পারো। আমি 3টা বিকল্প দিয়েছি। ধরো প্রথমে চাইলে এটা দিয়ে শুরু করতে পারো, অথবা চাইলে এটা দিয়ে শুরু করতে পারো, অথবা এটা দিয়ে শুরু করতে পারো। আর এরপর দ্বিতীয় ভাগে দেখো, দ্বিতীয় ভাগে তুমি এখানে প্যারাগ্রাফ সম্পর্কে তথ্য দিবে, অ্যান্ড দেন লাস্ট কনক্লুশন। ভুলে যাও আপাতত এগুলো ভুলে যাও, কারণ আমি তোমাদেরকে জাস্ট প্যারাগ্রাফের নাম দিয়ে পুরো প্যারাগ্রাফটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। আসো, আশা করি তোমরা এর আগে কখনোই এভাবে পড়োনি। আচ্ছা দেখো, ধরো আমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সো এই প্যারাগ্রাফগুলি তোমরা খুব ভালোভাবে শিখবা। কিভাবে শিখবা সেটা একটু দেখাবো। দেখো টেকনিকটা কি, শুরুতেই তোমাদেরকে মনে রাখার টেকনিক দিয়েছি। ধরো তোমাদের ডেঙ্গু ফিভার আসছে, ঠিক আছে, ডেঙ্গু জ্বর আসছে। আমি তোমাদেরকে জাস্ট প্যারাগ্রাফের নাম দিয়ে, খেয়াল করে দেখো, একটু হাসি দাও সবাই, একটু হাসি দাও। জাস্ট প্যারাগ্রাফের নাম দিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফের মেইন জিনিসগুলো, মেইন বডিটা শিখিয়ে দিব। যেমন ডিতে কি, ডিজিজ কজড বাই এডিস মস্কিটো। আমরা জানি এডিস মশার কারণে অথবা এডিস মশার প্রভাবে কি হয়, ডেঙ্গু রোগ হয়, তাই না, ডেঙ্গু জ্বর হয়। আবার দেখো ইতে ইমার্জেন্সি ইন রেনি সিজন। সো এই ডেঙ্গু জ্বরটা একটু বর্ষাকালে বেশি হয়, আমরা জানি, বিস্তারটা বেশি ঘটে। এরপর দেখো এনতে নিডস অ্যাওয়ারনেস অ্যান্ড ক্লিনলিনেস। যে ডেঙ্গু প্রতিরোধে তোমার কি মনে রাখতে হবে, এনতে কি, এখানে বলা হচ্ছে নিডস অ্যাওয়ারনেস, তোমার সচেতনতা থাকতে হবে অথবা সচেতনতা বাড়াতে হবে, অ্যান্ড দেন ক্লিনলিনেস, পরিষ্কার থাকতে হবে। এরপর খেয়াল করে দেখো জিতে গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক শুড অ্যাক্ট টুগেদার। এখানে সরকারেরও কাজ আছে এটা প্রতিরোধ করতে, এবং মানুষ ইন্ডিভিজুয়ালের কি আছে, কাজ আছে। এরপর দেখো ইউজ নেটস অ্যান্ড রিপেলেন্টস। তাহলে খেয়াল করে দেখো এখানে কিভাবে তুমি প্রতিকার করতে পারো বা প্রতিরোধ করতে পারো। অ্যান্ড দেন ইতে ইমার্জেন্সি কেয়ার রিকোয়ার্ড ইন সিভিয়ার কেসেস। যদি একবার মারাত্মক অবস্থা হয় সেখানে অবশ্যই ইমার্জেন্সি কেয়ার দেখাতে হবে। মানে কোনো একজন খুব বেশি আক্রান্ত হলো, অনেক বেশি ইমার্জেন্সি সিচুয়েশনে চলে গেল, তখন তোমাকে কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে ভালোভাবে তাকে কি করতে হবে, আরোগ্য লাভের জন্য চিকিৎসা করাতে হবে। সো এইখানে দেখো এই যে ডেঙ্গু দিয়ে আমরা মনে রাখলাম। আবার দেখো আমি তোমাদের যদি বলি ভিক্টরি ডে, সো এই ভিক্টরি ডেতে ভিক্টরি দিয়ে তুমি কিভাবে মনে রাখবা মেইন জিনিসগুলো। যেমন ভিতে ভিক্টরি ওভার অপারেশন, আমরা জানি ভিক্টরি নিপীড়নের বিরুদ্ধে যে জয়। তারপর দেখো আইতে ইন্ডিপেন্ডেন্স গেইনড অন 16 ডিসেম্বর। বাংলাদেশের যেহেতু ভিক্টরি ডে, অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্স গেইন হয়েছিল কত, 16 ডিসেম্বর। এরপর দেখো সেলিব্রেশনস ন্যাশন ওয়াইড, এটা পুরো দেশব্যাপী হয়ে থাকে, মানে যে আয়োজনটা হয় বা যে অনুষ্ঠান হয় এটা দেশব্যাপী হয়। তারপর টিতে ট্রিবিউট টু মার্টার্স, মানে যারা শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানো হয়। তারপর ওতে আওয়ার প্রাইড অ্যান্ড প্যাট্রিয়টিজম। আরতে রিমেম্বারিং দ্য লিবারেশন ওয়ার। ওয়াইতে ইউথ ইন্সপায়ার্ড বাই হিস্ট্রি। দেখো জাস্ট ওই নামটা দিয়ে তুমি কতগুলো পয়েন্ট মাথায় রাখলাম। দেখো তোমার যদি পয়েন্ট মাথায় থাকে তাহলে তোমাকে নম্বর কেন দিবে না, তুমি কেন লিখে আসতে পারবে না। পয়েন্টগুলো মাথায় থাকবে এবং কিভাবে লিখে আসবে। দেখো আমি কিন্তু এখানে লিখে দিছি মেইন ডেসক্রিপশন, Victory Day is a day of immense pride and emotion for the people of Bangladesh। দেখো আমি কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি, এই পিডিএফে মনে রাখার টেকনিক দিয়েছি এবং পুরো প্যারাগ্রাফ
জাস্ট একটা ফরম্যাটে লিখে দিয়েছি। দেখো একটা ফরম্যাট কিভাবে তোমাদেরকে দেখাবো। ধরো এখানে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এটার কথা আসলো। সো এখানে মনে রাখার টেকনিকটা আমি তোমাদেরকে দেখিয়েছি যে পদ্মাতে প্রাইড অফ বাংলাদেশ, অবশ্যই পদ্মা ব্রিজ হচ্ছে বাংলাদেশের প্রাইড। তারপরে দেখো অ্যাচিভড উইথ সেলফ ফান্ডিং, এটা একটা বড় বিষয় যে এটা আমরা নিজেরাই কোনো ঋণ না নিয়ে কোনো দেশের সহায়তা ছাড়া নিজেরাই ফান্ডিং করে আমরা করেছি। তারপরে দেখো ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্সিলারেটার, এমতে হচ্ছে ম্যাসিভ স্ট্রাকচার ওভার পদ্মা রিভার, অ্যান্ড এইতে হচ্ছে অ্যাক্সেস টু সাউথ ওয়েস্টার্ন রিজন ইমপ্রুভ, এবং যোগাযোগ ব্যবস্থা কার সাথে কোথায় হয়েছে এটা তোমরা পেয়ে গেলা। ঠিক আছে, ওকে। সো ইকোট্যুরিজম আসো, এটাও তোমাদের টেক্সট বুক বেসড ইম্পর্টেন্ট। সো দেখো ইকোট্যুরিজমের মনে রাখার কিছু টেকনিক দিয়েছি এখানে। ইকোট্যুরিজম হচ্ছে ইতে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্রাভেল, সিতে হচ্ছে কনজারভেশন ফোকাসড, ওতে হচ্ছে অপরচুনিটিস ফর লোকাল পিপল, টিতে হচ্ছে ট্যুরিজম উইথ সাস্টেনেবিলিটি, ওতে হচ্ছে অবজার্ভিং ন্যাচারাল বিউটি রেসপেক্টফুলি, ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লোকাল কালচার, আরতে হচ্ছে রেসপন্সিবিলিটি টু নেচার, আইতে হচ্ছে ইনকাম জেনারেশন ফর লোকালস, এসতে হচ্ছে সাপোর্ট ফর ডাইভার্সিটি, এসতে হচ্ছে সাপোর্ট ফর বায়োডাইভার্সিটি, এমতে হচ্ছে মিনিমাল ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। দেখো এই যে ইকোট্যুরিজমের জাস্ট প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তুমি এই পয়েন্টগুলো মনে রাখতে পারবা, এবং কীভাবে লিখবা সব কিছুই কিন্তু এই পিডিএফে সুন্দরভাবে দেওয়া আছে। জাস্ট একটা ফরম্যাট দেখাবো, এখনও দেখানো শুরু করিনি। সো দেখো আমি তোমাদের যদি আরও বলি বুক ফেয়ার, সো বইমেলা। সো এখানে দেখো বুস্ট রিডিং হ্যাবিট, আমরা জানি বইমেলা আমাদের বইয়ের যে পড়ার যেই অভ্যাসটা এটা বাড়ায়। ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখো বই পড়ার যে অভ্যাসটা, এই যে বুক ফেয়ার আমাদের বইমেলায় আমরা যখন যাই বই পড়ার অভ্যাসটা বাড়ায়, বা বই কিনতে চাই, বইয়ের প্রতি আগ্রহ বাড়ে, এই বিষয়টা। এরপরে খেয়াল করে দেখো ওতে হচ্ছে অফার্স কালচারাল এক্সপোজার, তারপরে দেখো অপরচুনিটি টু মিট অথার্স, কেতে হচ্ছে নলেজ হাব, এটা একটা নলেজ হাব। এতে হচ্ছে ফেব্রুয়ারির 21শে বুক ফেয়ার, আমাদের যে 21শে বইমেলা ফেব্রুয়ারির, এটা বুঝিয়েছে। এতে হচ্ছে অল ইজ ফ্রেন্ডলি। এবার হচ্ছে আইতে হচ্ছে ইন্সপায়ার্স ক্রিয়েটিভিটি, আরতে হচ্ছে রিফ্লেক্টস ন্যাশনাল হেরিটেজ। সো দেখো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা আমাদের পয়েন্টগুলো মনে রাখবো। এখন আসো আমি তোমাদেরকে যে ফরম্যাট দিয়েছি এখানে আমি প্রত্যেকটাই মনে রাখার টেকনিক দিয়েছি। আশা করি তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবা। দেখো আমি তোমাদেরকে জাস্ট টেকনিকটা দেখাই এবং তোমরা সেগুলো বসাইয়া দিবা। জাস্ট ফরম্যাটটা দেখো। তো ফরম্যাটে দেখো প্রথম ভাগে বা ইন্ট্রোডাকশনে তুমি কি লিখতে পারো যে in our ever-changing world, different parts of our society and personal interest shape our experience and understanding. Various aspects of our society and personal interest influence our experiences and understanding. From key historical events and infrastructure improvements to cultural heritage and public health challenges, each aspect adds something distinctive to the fabric of our daily lives. দেখো এত বড় তোমাদের লিখতে হবে না, এত বড় লিখতে হবে না, জাস্ট তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে লিখবা। চাইলে তুমি এটা এভাবে শুরু করতে পারো, অথবা বিকল্প ছোট করে যদি চাও যে আমি শুরুটা ছোট করে দিতে চাই, তুমি চাইলে ছোটটা নিতে পারো, এই যে বিকল্প দিলাম। অথবা তুমি উই লিভ ইন এ ওয়ার্ল্ড ওয়্যার কন্টিনিউয়াস চেঞ্জ ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে উই লিভ উই থিঙ্ক, এইটাও তোমরা লিখতে পারো। সো এখানে শুরুটা এইভাবে যে কোনো একটা লিখবা, আবার তিনটা লিখে দিও না। ফরম্যাট মানে হচ্ছে তিনটা লিখতে হবে এরকম না, একটা লিখবা। তিনটা লিখছো তো ধরা খাইছো, 0 পাবে, কারণ টিচার বুঝে যাবে তুমি ফরম্যাট লিখছো। সো এটা তোমরা একটা লিখবা যে কোনো। এবার আসো এখন তুমি প্যারাগ্রাফ সম্পর্কে এখানে তথ্য দিবে। ওই যে ডেঙ্গু, ডিতে কি হয়, হ্যাঁ ইতে কি আছে, এগুলো তোমাদের টেকনিক দিলাম। ওই টেকনিকগুলোই তুমি হচ্ছে পয়েন্ট আকারে যেগুলো পড়েছো সেগুলো প্যারা আকারে বসায় দিবা। ঠিক আছে, এক প্যারা হবে কিন্তু প্যারাগ্রাফ। আর তৃতীয় ভাগে তুমি হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ cannot be overstated, it impacts our lives in profound ways. দেখো এই যে ফরম্যাটটা আমি প্রত্যেকটা প্যারাগ্রাফে বসিয়েছি, এই ফরম্যাটটা তোমাদের এই যে যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা বসিয়েছি। তার মানে কি দাঁড়ালো, এই যে এইখানে যতগুলো প্যারাগ্রাফ আছে একটা ফরম্যাটে তুমি শিখে গেছো, এক ফরম্যাট যথেষ্ট। আসো দেখাচ্ছি। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে তোমাদের ডেঙ্গু ফিভার, দেখো শুরুটা কি ছিল, ইন আওয়ার এভার চেঞ্জিং ওয়ার্ল্ড ডিফারেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্ট শেপ আওয়ার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। দেখো এখানে আমরা কিন্তু ওই যে ফরম্যাটে যা ছিল সেটা বসালাম, আমি প্রথমটাই বসালাম, বিকল্প না বসে প্রথমটা। এবার ডেঙ্গু ফিভারের যে মনে রাখার টেকনিক, এগুলাই তুমি আস্তে আস্তে সুন্দরভাবে কয়েক লাইন বসিয়ে দিবা। তোমার সবগুলো মনে থাকতে হবে এরকম না, জাস্ট যতগুলো মনে থাকে ততগুলোই তুমি সুন্দরভাবে লিখে দিবা। অ্যান্ড দেন লাস্ট দেখো কনক্লুশন। দেখো the significance of dengue fever cannot be overstated, it impacts our lives in profound ways, shaping our society and contributing to our collective health challenges. So এখানে দেখো বাকিগুলো এইভাবে বসিয়ে দিবা। তো এই ফরম্যাটটা যখন বসাবা, দেখো তুমি ইন্ট্রো দিলা, ইন্ট্রোটা এত বড় না দিয়ে তুমি ছোটও দিতে পারো। এরপরে ডেঙ্গু ফিভারের মেইন জিনিসগুলো তুমি বসালা, অ্যান্ড দেন কনক্লুশন।
সো প্রত্যেকটা আমি দেখো ভিক্টরি ডে তো একইভাবে ইন আওয়ার এভার চেঞ্জিং ওয়ার্ল্ড ডিফারেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্ট শেপ আওয়ার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফ্রম কি হিস্টোরিক্যাল ইভেন্টস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টস টু কালচারাল। সো ওইটা বসালা। এরপরে ভিক্টরি ডে সম্পর্কে তুমি যেগুলো মনে রাখবা, জাস্ট কয়েকটা এই পয়েন্টগুলোর মাধ্যমে কয়েকটা বিষয় মনে রেখে সেগুলো বসায় দিবা, তাইলে ভাই তুমি নাম্বার পেয়ে যাবা। টেনশন করবা না, ভালো নম্বর পাবা। এইখানে এমন না যে অনেকে দেখি যে এক প্যারাগ্রাফে সবগুলো দিয়ে দেয়, কিন্তু এখানে না, তুমি হচ্ছে রিলায়েবল এবং রিলেটেবল জিনিস দিবা, তাহলে দেখবা যে মোটামুটি ভালো নম্বর পাবা। বুঝাতে পেরেছি? সো প্রত্যেকটা এইভাবে তোমাদেরকে দেওয়া। আশা করি এই পিডিএফটি দিয়ে তোমরা অনেক বেশি উপকৃত হবে। আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন দেখি আমরা যে আমাদের এই পিডিএফগুলো অনেকে প্রাইভেট ব্যাচে পড়াচ্ছে, অনেক টিচার প্রাইভেট ব্যাচে পড়াচ্ছে, বাট ক্রেডিট নাই, কিছু নাই। সো এগুলো খারাপ লাগে, কারণ এগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক অ্যানালাইসিস করতে হয়, অনেক বিশ্লেষণ করে তারপরে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই পিডিএফ পাও তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদেরকে দাও। আমার স্টুডেন্টরা হাজার হাজার লাখো লাখো স্টুডেন্ট এগুলো পাক, জ্ঞানের আলো সব জায়গায় ছড়িয়ে যাক। বাট কিছু টিচারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি ইউজ করেন অবশ্যই ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বড় মনের পরিচায়ক হিসেবে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ তোমাদের অনেক সহজেই তোমরা আয়ত্ত করে নিতে পারবে, এবং তার জন্যই আমার এই ছোট্ট আয়োজন। আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়ে ফেলবে এবং পরীক্ষায় অনেক ভালো করবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি, এবং তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও নক দিও এডুকেশনে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।